এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা একটা সেট করব। কত নম্বর সেট? প্রশ্নবিচিত্রা 2 নম্বর সেট করব। সেটের মধ্যে কি কি থাকে আমরা জানি। কি কি থাকে? সিন, তাহলে সিন, আনসিন, গ্রামার, রাইটিং। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ভোকাবুলারি মানে শব্দার্থ। তো যাই হোক, এই 4টে জিনিস আমাদের থাকে, ঠিক আছে। আমরা 3টে জিনিস মেলাবো, আর রাইটিং তো আমাদের আলাদাভাবে হচ্ছে। আজকের সেটে যে রাইটিং দুটো আছে এটা উত্তর সমেত এখানে করা থাকবে, সেটা তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, আমাদের সিনের মধ্যে আবার দুটো জিনিস থাকে, গল্প থাকে, কবিতা থাকে। আচ্ছা, এবার আমরা একটুখানি পড়ে নেবো। আমরা জানি যেটাই দেবে আমাদেরকে সেটা একটু রিড করে নেবো, যতই আমরা বাড়িতে পড়ে থাকি একটু রিড করে নিয়ে উত্তর করব। আচ্ছা, এটা কি থেকে দিয়েছে? দেন টেক ইউর ফ্রিডম। ফ্রিডম, তোমাকে তোমার স্বাধীনতা দিলাম। প্রিন্সেস বলছে, কাকে বলছে? ওই ছোট্ট পাখিটাকে, ঠিক আছে। তো প্রিন্সেস সেপ্টেম্বরের সিন। আচ্ছা, তোমরা আশা করি বাড়িতে সবাই পড়েছো। এবার উত্তর করব। হু গ্র্যান্টেড ফ্রিডম টু দ্য লিটল বার্ড? তাহলে কে গ্র্যান্ট করেছিল ফ্রিডমটা? হু গ্র্যান্টেড ফ্রিডম টু দ্য লিটল বার্ড। দেখো, যখন হু দিয়ে প্রশ্ন করবে তখন আমরা হু এর জায়গায় উত্তর লিখে দিলেই হয়ে যাবে। প্রিন্সেস সেপ্টেম্বর, এটা হচ্ছে আমাদের মেন উত্তর। ব্যাস, বাদ বাকি এখান থেকে এটুকু যা আছে এখান থেকে এটুকু আমরা তাই লিখে দেবো, ঠিক আছে। জিজ্ঞাসা চিহ্ন তুলে ফুল স্টপ দিয়ে দেবো। হু দিয়ে প্রশ্ন করলে এভাবে উত্তর আমরা করতে পারবো। হোয়াই ডিড সি শাট দ্য লিটল বার্ড ইন আ কেজ? দেখো, যদি হোয়াই দিয়ে প্রশ্ন থাকে, হোয়াই মানে কি? কেন? তো উত্তর আমরা বিকজ দিয়ে দেবো, কারণ, তাই তো। তবে প্রশ্ন থেকে আমাদের আগে এই প্রশ্ন থেকে আগে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। আচ্ছা, প্রশ্নের লাইন থেকে আমরা উত্তর লেখা শুরু করব। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কে? সি। তাহলে সি লিখে দিলাম। যদি ডিড থাকে তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। শার্টের সেকেন্ড ফর্মও কি হয়? শার্ট। তাহলে শার্টের সবকটায় শার্ট 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 করে না আমাদের, শার্ট 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 ওই রকম। আচ্ছা, তাহলে শার্ট। আচ্ছা, কাকে শার্ট করা হচ্ছে? দা লিটিল বার্ড। দা লিটিল বার্ড কোথায় ছিল লিটিল বার্ডটা? ইনা কেজ। ইনা কেজ। দেখো, এতটা আমি প্রশ্ন থেকে তুললাম, তাই তো। প্রশ্ন থেকে আমি এতটা তুলে স্ট্রাকচারটাকে আগে তৈরি করলাম। এবার বিকজ হলো, বিচুলি বাঁধা কমপ্লিট। এবার আমরা উত্তর লিখব এখান থেকে। সি লাভড হিম অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ হিম অল টু হারসেলফ, মানে সে তাকে ভালোবাসতো এবং চাইতো সে যাতে তার সাথেই থাকে। হোয়াট কুড সি ডু ফর দ্য লিটিল বার্ড? এবং হোয়াই, হোয়াই মানে কেন। আচ্ছা, প্রশ্নের বাংলা মানে বলো। সে ছোট্ট পাখিটার জন্য, দেখো উত্তরটা দেখো, আমাদের সাবজেক্ট হচ্ছে সি, বসিয়ে দিলাম। আচ্ছা, কুড লেট হিম বি হ্যাপি ইন হিজ ওন ওয়ে বাই রিলিজিং হিম ফ্রম দ্য কেজ। তাহলে খাঁচা থেকে ফ্রি করে দিয়েছিল, তাই তো, এবং নিজের মতো করে যাতে সে নিজে খুশি থাকতে পারে সেটাই সে চাইতো। এবং হোয়াই, কেন? কেন? বিকজ, যখনই হোয়াই থাকবে বিকজ দিয়ে উত্তর করো। বিকজ, কারণ শি লাভড হিম এনাফ নট টু কিল হিজ স্পিরিট, মানে সে তাকে খুব ভালোবাসতো, তাই তার স্পিরিটটাকে সে হত্যা করতে চাইতো না, চাইনি। মানে প্রথমে তো বোঝেনি, পরে সেটা ধারণা এসেছে। তো আমরা যাকে ভালোবাসবো তাকে আমরা তার মতো করে দেবো, মানে তার মতো স্বাধীন করে দেওয়া উচিত। মানে ভালোবাসা মানে তাকে বন্দি করে রাখা নয়। আচ্ছা, রাইট আ সিনোনেম অফ দ্য ওয়ার্ড সিল, তাই তো। সিল ওয়ার্ডটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিল? আচ্ছা, সিল ওয়ার্ডটার মানে হচ্ছে লেজ, অথবা বলতে পারি উইন্ডো লেজ, এখানে তো উইন্ডো লেজ বোঝানো হয়েছে, অথবা থ্রেশহোল্ড, যে কোনো একটা লিখতে পারি। আমরা লেজ লিখবো, ঠিক আছে। আমরা যদি প্রশ্নের লাইন ধরে লিখি তাহলে কি লিখবো? এখানে এ এর জায়গায় লিখবো দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড, তারপরে ওয়ার্ড বলে এটা লিখবো, তারপরে ইজ দেব, দিয়ে তারপরে উত্তরটা লিখব। সত্য মিথ্যা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। আচ্ছা, দ্য প্রিন্সেস শার্ট হার পেট ডগ ইন আ কেজ। সে তো তার ডগকে কেজের মধ্যে ঢোকায়নি, এটা আমাদের খেয়াল মানে আনখেয়ালি হয়ে যেতে পারে। কেজ ফেজ দেখবো ভাববো ঠিকই আছে, তো এটা ভুল কথা। সে তো পাখিকে ঢুকিয়েছিল, বার্ড, লিটল বার্ড। তাহলে টেক্সট থেকে আমরা ডিটো লাইন তুলবো। আই শার্ট ইউ ইন আ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ। এই যে লাইনগুলো, এই লাইনটা আমাদের আছে, আমরা লিখে দেবো, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্ট
সেম জিনিস লেখা যায়। আচ্ছা, আমি যেটা লিখেছি সেটা সবাই দেখবি, কারোর যদি নিজেদের চেঞ্জেস থাকে আমি লাস্টে আরেকবার দেখছি, এখন আমি এটাকে তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা, প্রিন্সেস সেপ্টেম্বর আস্কড দ্য বার্ড টু ফ্লাই অ্যামং দ্য গ্রিন রাইস ফিল্ড। তাহলে এটা তো ট্রু, তাই তো? তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর তো বার্ডটাকে সেই রাইস ফিল্ডের ওপর দিয়ে কি উঠতে বলেছিল, লাস্টে বলেছিল, প্রথমে তো বোঝেনি, তাহলে ট্রু। তাহলে এই যে গো ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ, এই যে লাইনটা আছে, এই দুটো লাইন আমরা লিখে নেব, এটা আমরা টেক্সট থেকে লিখব। সেপ্টেম্বর প্লেসড দ্য বার্ড অন আ ফ্রাইং প্যান। ফ্রাইং প্যান বলছে, ফ্রাইং প্যানের মধ্যে নাকি রেখেছিল? হ্যাঁ, ভয়ানক জিনিস। তাহলে এটা কি ফলস। সে কোথায় রেখেছিল? শিলের মধ্যে, শিল, তাই তো? সে থ্রিউ ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটিল বার্ড অন দ্য সিল, ওই খাঁচার মধ্যে যে সিল থাকে ওর মধ্যে তাকে নামিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ গোল্ডেন কেজ লিখলেও হবে। আচ্ছা, তারপরে দেখো দ্য প্রিন্সেস লাভড দ্য বার্ড। তাহলে প্রিন্সেস বার্ডটাকে খুব লাভ করতো, এটা তো সঠিক কথা, তাহলে কি হবে? ট্রু। তো এইরকম লাইন রয়েছে, আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। দ্য কেজ ওয়াজ মেড অফ গোল্ড, কেজটা গোল্ডের তৈরি ছিল, ট্রু। আই সাট ইউ ইন আ গোল্ডেন কেজ, মানে এই লাইনটা দেখে আমরা বুঝতে পারলাম কেজটা গোল্ডেনের। তার মানে সাপোর্টিং স্টেটমেন্টে আমরা টেক্সটের লাইনটাই লিখবো, এখানে কোনো পরিবর্তন করতে, মানে কোন লাইনটা দেখে তুমি বুঝলে এটা ট্রু না ফলস, সেই লাইনটা শুধু তুলে দিতে হবে। আচ্ছা, এবার আমাদের কবিতা, পোয়েম। দ্য সি ইজ আ হাংরি ডগ। বলছি সমুদ্র নাকি হাংরি ডগ, তাই না? সমুদ্র কোথায়, সমুদ্র কোথায় ডগ, দুটোর সাথে কোনো তুলনা হয়? হয় না। এরকম অদ্ভুত জিনিস যখন তুলনা করা বোঝায়, যেটা মানে দুটো আলাদা জিনিস তুলনা হচ্ছে, যার কোনো মাথা নেই মুন্ডু নেই, তুই তোর মাথার সাথে ওর মাথার তুলনা করতে পারিস, তাহলে তুই ওর মাথার সাথে তুই ওর পা তুলনা করছিস, হবে? দুটো ডিফারেন্ট জিনিস। তো এখানে সমুদ্র কুকুর কোনো এক ব্যাপার নয়, ডিফারেন্ট। তো এই রকম জিনিসগুলোকে একটা ফিগার অফ স্পিচ বলে, এটাকে বলে মেটাফোর। কি ফিগার অফ স্পিচ? মেটাফোর। ক্লাস 11-12 উঠলে তোরা এই ফিগার অফ স্পিচ জিনিসগুলো বুঝতে পারবি, যে যারা কবি, ঠিক আছে, তারা যখন লেখে তাদের লেখার মধ্যে এরকম তারা ভাবনা এরকম জিনিস বসায়, ঠিক আছে? তারপর দেখা গেল কেউ এইটুকু করেছে, তাকে এত বলা হচ্ছে, তখন সেটাকে বলে হাইপারবোল, এরকম ফিগার অফ স্পিচ বলে এগুলোকে। তো ওগুলো আমরা উঁচু ক্লাসে উঠে পড়বো। আপাতত এটা জেনে রাখি, এরকম দুটো অদ্ভুত জিনিস যার সাথে তুলনাই হয় না, তুলনা করা হলে তাকে বলবো কি? মেটাফোর। দ্য ফিগার অফ স্পিচ দ্যাট হ্যাজ বিন ইউজড ইন দ্য ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? মেটাফোর, ঠিক আছে? তো এই যে হাইপারবোল যেটা বলছিলাম, বাড়ি ঠাড়িয়ে বলা, আর সিমিলি হচ্ছে তুলনা টাইপের, একই টাইপের জিনিস তুলনা করা হলে সেটাকে বলে। ঠিক আছে, তো আমরা তো এটা ভালো করে কবিতাটা পড়েছিলাম, এর উত্তর করা তো আমাদের কাছে কোনো ব্যাপার নয়। আচ্ছা, মোয়ান্স, মোয়ান্সের সাথে কি হবে? উত্তর মিলিয়ে দিয়েছি, কি হবে? হল। গ্নজ, নজ, নজ কি হবে? কামড়ানো, চিবানো, তাহলে বাইটস অ্যান্ড চিউজ। সেগি, সেগি কি হবে? রাফ। ঠিক আছে, বিটা ভুল করে চলে এসছে, রাফ, বইতেও ভুল করেই সম্ভবত এসছে। তারপরে দ্য সি ইজ কম্পেয়ার টু আ হাংরি ডগ, সিকে তো হাংরি ডগের সাথে তুলনা করা হচ্ছে। দ্য সি রোলস অন দ্য বিচ, সারা দিন গড়াগড়ি খায়, অল ডে। দ্য সি সিন অ্যাজ আ ডগ হ্যাজ গ্রিজি পজ, তৈলাক্ত থাবা, তাই না? আচ্ছা, এবার কমপ্লিট করতে হবে সেন্টেন্স। দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জস। কোথায় আছে দেখি, মানে একটু বুঝে নিতে হবে, একই টাইপের পাবি না, কিন্তু বুঝে নিতে হবে কোন লাইনের সাথে কোনটা কানেকশন, এই যে উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জস। তারপরে দেখো ফর আওয়ার্স দ্য জায়ান্ট সি ডগ নজ দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, মানে ঘন্টার পর ঘন্টা এই সমুদ্র কুকুরটা, বিরাট সমুদ্র কুকুরটা কি করে? রাম্বলিং টাম্বলিং স্টোনস। কোথায়? এই যে জায়ান্ট সি ডগ, দ্য এই যে জায়ান্ট সি ডগ, সি ডগকে তো জায়ান্ট বলা হচ্ছে, কবিতার লাইনে আগে পরের সাথে ইয়ে রয়েছে, এমন কোনো ব্যাপার নেই যে এটার পরেই আমার ওটা থাকতে হবে, পরে বুঝতে হবে। দেখো দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস অ্যান্ড বোনস 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 দ্য জায়ান্ট সি ডগ মোনস, তাহলে জায়ান্ট সি ডগের জন্য তো উপরে দুটো লাইন এসছে, তাহলে উত্তরের লাইন হচ্ছে আমাদের। তারপরে দ্য সি ডগ মোনস
বোনস বোনস বোন। আচ্ছা, তো আমরা দেখলাম তো। আচ্ছা, এবার আমাদের আনসিন, ছোট্ট একটা আনসিন দিয়েছে, ঠিক আছে? আমি দেখবো কার কত উচ্চারণ পরিষ্কার। হ্যাঁ, হার, হার উচ্চারণ করো। এটা কি? জিওভানি আর্ডুইনো বা আর্ডিওনো, আর্ডিওনো, জিওভানি আর্ডিওনো ইজ অ্যান ইটালিয়ান, ঠিক আছে? ইটালির মানুষ আর কি, খনি বিশেষজ্ঞ, মানে ভূগোলবিদ টাইপের, ভৌগোলিক জিনিসগুলো নিয়ে তিনি ইয়ে করে। হু টার্নড ইনটু আ জিওলজিস্ট লেটার ইন হিজ লাইফ। তাহলে দেখো, প্রথম দিকে সে ছিল মাইনিং এক্সপার্ট, প্রথম দিকে কিন্তু এই যে জিওলজিস্ট ছিল না। পরবর্তী ক্ষেত্রে এই যে টার্ন ইনটু, মানে একটা রূপ থেকে আর একটা রূপে যখন পরিবর্তন হয়ে যায় তখন ইনটু আসে। টার্ন ইনটু কিসে পরিণত হয়েছিল? জিওলজিস্ট, ঠিক আছে? হি ওয়াজ বর্ন অন, তাহলে তার জন্ম, এই যে জন্ম তারিখ সাল দিয়ে দেওয়া হয়েছে, ইন দ্য প্রভিন্স অফ ভেরেনা। কোথায় তার জন্মটা হয়েছিল? এই যে জায়গাটার নাম ভেরোনা ইন ভেনেটো, দ্য রিজিয়ন অফ নর্থ অ্যান্ড ওয়েস্ট অফ ভেনিস। তো একদম ডিটেলসে দেওয়া হলো তার ঠিকানাটা, একদম ডিটেলসে। আচ্ছা, বাই দ্য টাইম হি মুভড অন ফ্রম হিজ ওয়ার্ল্ড অন মার্চ 21, 1795। তো বাই দ্য টাইম, সেই সময় সে মুভ করেছিল, এই কি বলা হচ্ছে দেখো, বাই দ্য টাইম হি মুভড অন ফ্রম হিজ ওয়ার্ল্ড, এটার মানে কি বলতো? এই পৃথিবী ছেড়ে চলে গেছে, মানে ইহলোক ছেড়ে চলে গেছে পরলোকে। মানে যখন তিনি, তার মৃত্যু হয় অন মার্চ 21, 1795, এটা হচ্ছে তার মৃত্যু, ঠিক আছে? তো হি হ্যাড মেড এনাফ কন্ট্রিবিউশন টু জিওলজি টু আর্ন হিম দ্য মনিকার ফাদার অফ ইটালিয়ান জিওলজি অ্যাজ টাইম ওয়েন্ট বাই। মানে তিনি এই, মানে ছেড়ে চলে যাওয়ার পর কিছু করেনি, তিনি এমন কিছু করে গেছে, তিনি চলে যাওয়ার পর মানুষ সেইগুলো আরও বিশেষভাবে বুঝতে পেরেছে। এবং এই যে মনিকার মানে হচ্ছে ডাক নাম, মানে তাকে এই নামে ডাকা হয়, ফাদার অফ ইটালিয়ান জিওলজি। মানে তিনি এই ভূতত্ত্ববিদ হয়ে এত ভালো ভালো কাজ করেছিল, গবেষণামূলক, এটা ব্যাস। এইটুকু রাফলি ওপর জানলেই হবে, আর কোনো গবেষণার প্রয়োজন নেই। এবার সব উত্তর পারবো। হু ওয়াজ আর্ডিওনো, প্রথম লাইনটা লিখবো, জিওভানি আর্ডিওনো ইজ অ্যান ইটালিয়ান মাইনিং এক্সপার্ট হু টার্ন ইনটু আ জিওলজিস্ট লেটার ইন হিজ লাইফ। এই পর্যন্ত। তারপরে দেখো, রাইট ডাউন জিওভানিজ ডেট অফ বার্থ। তাহলে আমাদের সাবজেক্টিভ পার্ট কোনটা? সাবজেক্টিভ পার্ট হচ্ছে জিওভানিজ ডেট অফ বার্থ। এটা কিন্তু জিওভানি অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে? মানে এর বোঝায়, এর। তাহলে জিওভানি ডেট অফ বার্থ, এইটুকু পুরোটা সাবজেক্টিভ ফ্রেজ। এবার আমাদের ভার্ব দরকার, ইজ হলো। এটা হচ্ছে আমাদের মেন উত্তর, যেটা আমরা টেক্সট থেকে লিখবো। অক্টোবর 16, 1714। হোয়ার ডিড জিওভানি আর্ডিয়ানো লিভড, সে কোথায় বাস করতো? তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের জিওভানি আর্ডিনো, ঠিক আছে? এটা লিখে দিলাম। আচ্ছা, এখানে আছে ডিড। ডিড থাকলে কি হয়? ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ডু থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ডাস থাকলে এর লাস্টে এস বসবে। এই জিনিসগুলো যেন আমরা বুঝি। অমৃতা মা তাকাও তাকাও। তাহলে জিওভানি আর্ডিয়ানো, ঠিক আছে? তাহলে লিফট, কেন লিফট হলো বুঝতে পারলাম। আচ্ছা, এবার এখান থেকে এটুকু আমরা টেক্সট থেকে, ইন দ্য প্রভিন্স অফ ভেরোনা ইন ভেনিতো, এইটুকু লিখলে হবে। এবার এটা সম্বন্ধে আরো ডিটেলস আছে, অত কিছু না লিখলেও হবে। আর তুমি যদি চাও লিখলেও হবে। হুইচ কান্ট্রি ডিড দ্য ইটালিয়ান জিওলজিস্ট বিলং টু, কোন কান্ট্রিতে? দেখো, কোনো কান্ট্রির নাম কিন্তু কোনো উল্লেখ করা নেই, কিন্তু যেহেতু ইটালিয়ান কথাটা আছে, ইটালিয়ান জিওলজিস্ট, তার মানে তার বাড়ি ইটালিতে, ঠিক আছে? ইটালির লোকদের বলা ইটালিয়ান, ইন্ডিয়ার লোকদের বলা ইন্ডিয়ান। যদি বলতো ইন্ডিয়ান জিওলজিস্ট, তার মানে তার বাড়ি ইন্ডিয়া। এরকমভাবে আমাদেরকে জিনিসগুলো তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ইটালিয়ান জিওলজিস্ট, হলো দ্য ইটালিয়ান জিওলজিস্ট। আচ্ছা, ডিড আছে। ডিড থাকলে কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে বিলং এর সেকেন্ড ফর্ম হচ্ছে ইডি যুক্ত করে দাও, বিলং, ব্যাস। এবার এটা হচ্ছে আমাদের মেন উত্তর, টু ইটালি। ইংলিশ একটু ভালো করে বুঝে করো, ইংলিশে বেশি পড়তে হয় না, ভালো নাম্বার পাওয়া যায়। আর যারা বোঝে না তারা ইংলিশে সবথেকে কম নাম্বার পায়, ফেলও করে। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। দেখি ইনফরমেশন কালেক্ট করি। জিওভানি মুভড অন ফ্রম হিজ ওয়ার্ল্ড অন,
মানে পৃথিবী ছেড়ে চলে গেছিল মার্চ 21, 1795। আর্ডিয়ানো আর্নড দ্য মনিকার, তাহলে ডাক নামটা কি ছিল? ফাদার অফ ইটালিয়ান জুওলজি। এই মনিকার ওয়ার্ডটার মানে অনেকেই জানে না, আমি বললাম কিন্তু, কারণ আমি একটুখানি খুঁজলাম, খুঁজতে হবে, সবাই খোঁজো, এই দুনিয়ায় খুঁজলে সব পাওয়া যায়। গোল তো পৃথিবী, পৃথিবী ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা, তাহলে মনিকার হচ্ছে ডাকনাম। আচ্ছা, ভেনেটো ওয়াজ ইন দ্য রিজিয়ন অফ নর্থ অ্যান্ড ওয়েস্ট অফ ভেনিস। তাহলে ভেনেটো সম্বন্ধে যে ডিটেলসটা ছিল না, তাহলে ভেনেটো সম্বন্ধে এগুলোই লেখা ছিল, দ্য রিজিয়ন অফ নর্থ অ্যান্ড ওয়েস্ট অফ ভেনিস। আচ্ছা, ফ্রম মাইনিং এক্সপার্ট জিওভানি টার্নড ইনটু আ জুওলজিস্ট লেটার ইন হিজ লাইফ। এই যে টার্নড ইনটু মানেই হচ্ছে পরিবর্তন হয়ে গেছিল তার, জিওলজিস্ট লেটার ইন হিজ লাইফ। আচ্ছা আচ্ছা, ভ্যান গজ আর্নড দ্য মনিকার, এ আবার কে? এ তো ভুল কথা, তাই তো, ফলস। এই নামটা তো ছিলই না, ছিল? আচ্ছা, জুওলজিস্ট ইজ সামওয়ান হু ডিলস উইথ নাভাল ম্যাটার্স, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চলো, এটা কি চলে এসছে? ও ন্যারেশন, আমার তো প্রশ্ন উত্তরের মতো লাগছিল। ন্যারেশন, আমাদের সাধের ন্যারেশন। দেখো কি বলা হচ্ছে, যে প্লিজ আছে, একটুখানি দেখতে হবে, প্লিজ, তার মানে এটা কিন্তু নর্মাল সেন্টেন্স নয়, মুন্ডুহীন সেন্টেন্স, ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ মানে একটা জিনিস পরিষ্কার, প্লিজের জায়গায় টু বসবে, গিভ থেকে কমপ্লিট হবে, প্রোনাউনটা একটু চেঞ্জ হবে। আর একটা কি, যেহেতু এখানে প্লিজ ছিল তাই সেই টুটা পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হবে, রিকোয়েস্টেড। তাহলে দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য সোয়ালো, ব্যাস এটুকু তো আমরা বানাতেই পারবো, তাই তো? এটা থেকে এইটুকু পরিবর্তন হলো, এটা যেমন ছিল তেমন বসলো, এটা যেমন ছিল তেমন বসলো। এবার TO2, তারা ভার্বের ফার্স্ট ফর্ম, গিভ হার দ্য স্যাফিয়ার, ঠিক আছে। রিমেইনিং ইন, এখানে দেখো মাই আছে, এখানে আছে মাইকে হিজ করা আছে, কেন? মাই কোন পার্সন? ফার্স্ট পার্সন, কাকে ফলো করবে? সাবজেক্ট, সাবজেক্টে আছে দ্য স্ট্যাচু, দ্য স্ট্যাচুকে ছেলে ধরা হচ্ছিল, তাহলে ছেলের পরিবর্তে আমরা হি হচ্ছে সাবজেক্টিভ পার্টে, ঠিক আছে, হিজ অবজেক্টিভ পার্টে নয়, হিজ হচ্ছে কি পজিটিভ পার্ট, পজিটিভ। তাহলে হিজ আদার আই, কোনো নাউনের আগে যখন বসবে তখন সেটা পজিটিভ, ঠিক আছে। এখানেও তো পজিটিভ ফর্মেই ছিল, এখানেও দেখো আই, এটা একটা নাউন, নাউনের আগে বসেছে, ঠিক আছে। তাহলে এখানে যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে এখানেও আমাকে সাবজেক্টের পজিটিভ ফর্মই লাগবে। সাবজেক্ট যদি ছেলে হয় তার সাবজেক্টিভ পার্ট হচ্ছে হি, তাই তো। সাবজেক্ট যদি ছেলে হয় তার অবজেক্টিভ পার্ট কি? হিজ, হিম, আর পজিটিভ হচ্ছে হিজ। মেয়ের ক্ষেত্রে শি, হার, দুটো ক্ষেত্রেই হার হয়, পজিটিভ ক্ষেত্রেও হার হয়, এর ক্ষেত্রেও হার হয়। এইগুলো একটুখানি আমরা করতে করতে এই জিনিসগুলো ক্লিয়ার করে নেবো। দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য লিটিল গার্ড, লিটিল গার্ড না গার্ল, তাহলে সেইড টু পরিবর্তন হবে জাস্ট এই জায়গাটা দেখে, মে গড ব্লেস ইউ, মানে এখানে কাউকে উইশ করা হচ্ছে, ব্যাস। তাহলে সেই টুটা পরিবর্তন হয়ে উইশড করতে পারো অথবা প্রেইড, যে কোনো একটা করতে পারো। দ্য ওল্ড ম্যান উইশড অথবা প্রেইড। আচ্ছা, কাকে করছে? দ্য লিটিল গার্ল, এই কথাটা আমরা এখন লিখবো না, কারণ লিটিল গার্লের জন্য ইউ কথাটা যেহেতু এসছে, আমরা ইউকে সরিয়ে ওইখানে লিটিল গার্লটা বসিয়ে দেবো। তাহলে দ্যাট, যে গড মাইট ব্লেস, ওখানে ইউ ছিল না, ব্যাস দ্য লিটিল গার্ল বসিয়ে দিলাম, এটা বেশি সুন্দর হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো ডু অ্যাজ ডিরেক্ট, মানে পাশে যেটা লেখা থাকবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। বলছে আইডেন্টিফাই দ্য ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো এই যে টু লাই দিয়ে সেন্টেন্সটা শুরু, তাহলে এটাই হচ্ছে ইনফিনিটিভ পার্ট, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার কি করতে হবে? হিজ ভয়েস ইজ প্লেসিং টু দ্য ইয়ার, তার ভয়েসটা কানের জন্য খুব সুন্দর, ভালো লাগছে, ভালো গান করে। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড রাইট ডাউন ইটস টাইপ, আন্ডারলাইন দ্য ফ্রেজ। আচ্ছা, বলছে এখানে ফ্রেজ কোনটা সেটাকে আন্ডারলাইন করো। এই যে প্লিজিং টু দ্য ইয়ার, এই পুরোটা হচ্ছে একটা একদল শব্দ, এদিকে সবাই একদল শব্দ, আমি ফ্রেজ ক্লাস বুঝিয়েছিলাম,
একদল শব্দ। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রেজ, এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর গেল। এবার আছে কি টাইপের, এটা টাইপ জানতে চাইছে, তাই তো, কি টাইপের, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ এটা আমাদের বুঝতে হবে, শুধু অ্যাডজেক্টিভ লিখলে হবে না। নর্মালি অ্যাডজেক্টিভ কার জন্য আসে? নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝানোর জন্য, মানে তার সম্বন্ধে কিছু বলে। তাহলে প্লিজিং টু দ্য ইয়ার কানের জন্য খুব ভালো। কোন জিনিসটা কানের জন্য ভালো? তার ভয়েসটা, গলাটা, ভয়েস। তাহলে ভয়েস হচ্ছে নাউন, তাহলে ভয়েস নামক নাউনের জন্য এটা এসছে, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? তো সিঙ্গেল ওয়ার্ড হলে সেটা অ্যাডজেক্টিভ হতো, যেহেতু অনেক কটা ওয়ার্ড নিয়ে একটা সেন্স প্রকাশ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? যেমন নাউন তেমনই নাউন ফ্রেজ, যেমন অ্যাডভার্ব তেমনই অ্যাডভার্ব ফ্রেজ, এগুলো সব বোঝানো হয়েছে, তাই তো। নাও ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য আমরা জানি তো। একদল শব্দ, একদল শব্দ একটা সেন্স বোঝাচ্ছে, যদি তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে সেটা হবে ফ্রেজ। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা দেখো, আই নো আ ম্যান হু ইজ আ ডক্টর, তাই তো। তো বলেছে আন্ডারলাইন অংশটা কি, তা আন্ডারলাইন রয়েছে এইটা, তাই তো। তাহলে এটা আন্ডারলাইন, এটা কি তোমাদের এখানে ভুল করে এখানে বসেনি তো, আন্ডারলাইন হচ্ছে এটা, তোমাদের বইয়ে তাই রয়েছে। তাহলে এটা হচ্ছে কি ক্লজ, তাই তো। ক্লজ কেন? কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে। একদল শব্দ যদি ফাইনাইট ভার্ব থাকে তবে সেটা হয়ে যাবে ক্লজ, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো। আচ্ছা আমাদের কি করতে হবে? সাফিক্স প্রেফিক্স, তাই তো। তাহলে আন্ডারলাইন ওয়ার্ডের সাফিক্স অথবা প্রেফিক্স যার সাথে যেটা হয়। দেখো ইজি আছে, ইজিকে আমরা করব আনইজি। তাহলে প্রথমে যুক্ত যদি কোনো একটা অংশ হয় সেটাকে বলে প্রেফিক্স, যেটা শুরুতে যুক্ত হয় প্রেফিক্স, শেষে হলে সাফিক্স। আচ্ছা এখানে আছে ডিফারেন্ট, তাই তো, তাহলে কি করব? ইনডিফারেন্ট। আইএন যুক্ত হলো শুরুতে, তাহলে এটা হবে প্রেফিক্স। আচ্ছা এখানে কি বলা হচ্ছে? হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে? দেখো অ্যাডভার্ব ফ্রেজ, এই যে আমি লিখেছি এখান থেকে লিখে নিতে হবে। অ্যান অ্যাডভার্ব ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড, এটা হচ্ছে একদল শব্দ, দ্যাট পারফর্মস দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব, যেটা ঠিক অ্যাডভার্বের মতনই কাজ করে। ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে। মডিফাইং আ ভার্ব, একটা ভার্বকে মডিফাই করে। ও কাকে কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে, অ্যান অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর কি অ্যানাদার অ্যাডভার্ব, তিনটে জিনিসকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব তিনটে জিনিসকে মডিফাই করে, কাকে কাকে? একটা হচ্ছে ভার্ব, একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও করে। এই তিনটে জিনিসের জন্য আসে। দিয়ে একটা এক্সাম্পল দেখো, হি র্যান উইথ গ্রেট স্পিড। এই যে উইথ গ্রেট স্পিড, এই পুরো অংশটা হয়ে গেল একটা কি অ্যাডভার্ব ফ্রেজ। সিঙ্গেল ওয়ার্ড হলে সেটাকে বলতাম অ্যাডভার্ব, যেহেতু তিনটাকে একসাথে বলা হচ্ছে তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ। তো প্রমাণ করতে হবে এটা কি করে অ্যাডভার্ব ফ্রেজ হলো। দেখো এই অংশটা কার জন্য এসছে? সে কিন্তু দ্রুত নয়, তার দৌড়ানোটা দ্রুত, র্যানের জন্য এসছে। র্যানটা কি ভার্ব, তাই এই পুরোটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে? তো অ্যাডভার্ব কাকে বলে তার ডেফিনিশন রয়েছে। আচ্ছা এবার এখানে যে রাইটিং আছে, দুটো রাইটিং দিয়েছিল, কনভারসেশন রাইটিংটার উত্তর করা আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো। আর একটা লেটার ছিল, লেটারটার উত্তর করে দেওয়া হয়েছে। 80টা ওয়ার্ডে লিখতে হবে, ইয়ঙ্গার ব্রাদারকে অ্যাডভাইস দিতে হবে, ডিসিপ্লিন ইন হিজ স্কুল অ্যান্ড হোম, বাড়িতে এবং স্কুলে ডিসিপ্লিনে থাকতে হবে, এই নিয়ে ব্রাদারকে একটা চিঠি। তো সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তোমরা যারা ক্লাস করলে তোমাদের এই পুরো পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পরের দিন পরের সেটটা করে নিয়ে আসবে, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই।